এবার বাংলাদেশ ভারতের সামনে এমন কিছু শর্ত রেখেছে যেটি আপনাদের জানা অত্যন্ত জরুরি। আসলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারতকে নিয়ে তাদের একটি কৌশলকে প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে নিউ দিল্লি সাধারণ বাংলাদেশিদের দাবিকে গুরুত্ব দিচ্ছে না এবং বর্তমানে বাংলাদেশে থাকা 10 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে ফেরত পাঠানোর বিষয়ে সাহায্য করছে না। এবিপি নিউজের একটি সাক্ষাৎকারে তিনি বিএসএফের গুলি বর্ষণে মৃত্যুর ঘটনাও উল্লেখ করে বলেন যে সীমান্তে একজন মানুষের মৃত্যু হলে সেই মৃত্যুর ঘটনা সমগ্র বাংলাদেশ অনুভব করে। তিনি আরও বলেন যে ভারতকে সীমান্তে কোনো হত্যার ঘটনাকে ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। তবে আশ্চর্যজনকভাবে এই সময় তাদের পাকিস্তান প্রেমও প্রকাশ পেয়েছে। সার্ক সম্বন্ধে কথা বলতে গিয়ে তিনি বলেন যে আমরা চাই সার্ক প্রক্রিয়া পুনরায় আবার শুরু হোক এবং ভারত পাকিস্তানের শত্রুতা একপাশে রেখে এখানে সহযোগিতা চালানো হোক। শেখ হাসিনার শাসনকালে সার্কে বাংলাদেশ এবং ভারত একসাথে ছিল, যার ফলে পাকিস্তানের কৌশল সেখানে ব্যর্থ হয়েছিল। অন্যদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সম্পর্কে হোসেন বলেন, ভারত জানে বাংলাদেশের মানুষ কি চায়, কিন্তু তারা হয়তো জনগণের চেয়ে বেশি একজন ব্যক্তি ও রাজনৈতিক দলের সাথে সম্পর্ককে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে সীমান্তে যে হত্যাকাণ্ড ঘটেছে তার ব্যাপারে ঢাকা ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কিশোরীর মৃত্যু হয়েছে। কিশোরী তার মায়ের সঙ্গে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল, আর তখনই এই ঘটনা ঘটে। এদিকে বাংলাদেশ একটি বড় সমস্যার মুখোমুখি হয়েছে, কারণ শেখ হাসিনার ক্ষমতা থেকে সরে যাওয়ার পর জনগণ ভেবেছিল যে নতুন সরকার এক নতুন বাংলাদেশ তৈরি করবে, কিন্তু ফলাফল সেরকম হয়নি। ধর্মীয় ও রাজনৈতিক সহিংসতায় আক্রান্ত দেশটির এখন নতুন সংকট দেখা দিয়েছে। সম্প্রতি সীমান্ত ভেঙে 8,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, যাদের থাকার কোনো জায়গা নেই এবং সরকার তাদের আটকাতে পারছে না। রোহিঙ্গাদের সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং পররাষ্ট্রমন্ত্রীকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তারা কি রোহিঙ্গাদের মায়ানমারে আবার ফেরত পাঠাবে, তখন তিনি বলেছিলেন, আমরা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। বন্ধুরা, আরাকান আর্মি হলো মায়ানমারের একটি বিদ্রোহী দল যারা মায়ানমারের বড় অংশকে নিয়ন্ত্রণ করেছে। তিনি আরও বলেন, এটাই একমাত্র উপায় যেভাবে আমরা রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে পারি। আর আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের কক্সবাজারে 2017 সাল থেকে 10 লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে, যারা মায়ানমারের সেনা পরিবর্তনের পরে বাংলাদেশে পালিয়ে আসে, কিন্তু তাদের মধ্যে একজনকেও এখনও ফেরত পাঠানো যায়নি। এদিকে একটি বড় রিপোর্ট প্রকাশিত হয়েছে যা বলছে যে গত বছর থেকেই শেখ হাসিনার সরকারকে হাঁটানোর প্রচেষ্টা শুরু হয়েছিল এবং এতে পাকিস্তান ও আমেরিকারও একটি বড় হাত ছিল। নর্থ ইস্ট নিউজের রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ান ন্যাশনাল সিকিউরিটি নেটওয়ার্ক বাংলাদেশের ভেতরে ও বাইরে থেকে পাওয়া বিভিন্ন তথ্যকে বিশ্লেষণ করে দেখেছে যে বাংলাদেশের ছাত্র সংগঠনের কয়েকজন কোঅর্ডিনেটর বারবার পাকিস্তান, দুবাই এবং কাতারে গিয়ে মিটিং করেছে। সাথে রিপোর্টে এমনও বলা হয়েছে তারা পাকিস্তান এবং আমেরিকার গোপনীয় ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছে এবং তারপরেই বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছিল, যা শেষ পর্যন্ত সরকার পরিবর্তনে সফল হয়। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে এই ছাত্রদের বিভিন্ন দিনে ভ্রমণের ব্যবস্থাও করা হয়েছিল যাতে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলি তাদের সন্দেহ করতে না পারে। একজন অবসরপ্রাপ্ত আইএসআই লেফটেন্যান্ট জেনারেলকে এই ছাত্রদের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি গত 1 বছরে একাধিকবার বাংলাদেশ সফর করেছেন। তবে ভারতের জন্য সুসংবাদ হলো, ঢাকায় চলমান হিন্দু ও সংখ্যালঘুদের ওপর হামলার বিরুদ্ধে এবার ভারতকে সমর্থন দিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফোনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন এবং বাংলাদেশের নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্পর্কে তার উদ্বেগ প্রকাশ করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভারতকে লক্ষ্য করে বলেন যে শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বাংলাদেশের ওপর রাজনৈতিক মন্তব্য করছেন, যেটি সঠিক নয়। তিনি বলেন, যদি ভারত শেখ হাসিনাকে রাখতেই চায় যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ তাকে ডাকছে, তাহলে শর্ত এটি হবে যে তাকে চুপ থাকতে হবে। ভারতকে শেখ হাসিনাকে একপাশে রেখে অন্যান্য রাজনৈতিক দলগুলির সাথে তার সম্পর্ককে গুরুত্ব দিতে হবে। ঢাকায় একটি আনুষ্ঠানিক ভাষণে একটি সাক্ষাৎকার করার সময় ডক্টর ইউনুস জোর দিয়ে বলেছেন যে বাংলাদেশ ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে সবসময় গুরুত্ব দেয়, কিন্তু নিউ দিল্লিকে সেই আলোচনা থেকে এগিয়ে যেতে হবে যা আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলিকে ইসলামপন্থী হিসেবে চিত্রিত করে এবং এটি ভাবে যে শেখ হাসিনা ছাড়া দেশটি আফগানিস্তানের মতো হয়ে যাবে। যদি আপনি না জানেন তাহলে আপনাদেরকে বলে দিই যে শেখ হাসিনার বিরুদ্ধে 4 সেপ্টেম্বর আরও 2টি হত্যার মামলা দায়ের করা হয়েছে
এর মধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আরও একবার সতর্ক করে দিয়েছে যে দেশটিতে অস্থিতিশীলতা সৃষ্টিকারী যে কোনো ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি সার্কুলার জারি করে সতর্কবার্তা জারি করেছে এবং যারা অন্যান্য ব্যক্তিদের জোরপূর্বক পদত্যাগ, ভাঙচুর, অগ্নিসংযোগ এইসব করে লুটপাট করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। এদিকে পিটিআইয়ের একটি রিপোর্ট অনুযায়ী তৌহিদ হোসেন বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে তাদের শক্তিশালী সম্পর্ক দেখতে চায়, যা পূর্ববর্তী শেখ হাসিনা সরকারের সময় অনুপস্থিত ছিল। হোসেন এখানে সাংবাদিকদের বলেন, ভারতের প্রতি জনগণের অসন্তোষ কমানো সম্ভব। আমার বিশ্বাস এই সমস্যার সমাধানের জন্য আমাদের সঠিক দ্বিপাক্ষিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং আমরা জনগণের মধ্যে এই শক্তিশালী সম্পর্ক দেখতে চাই। লোকজনের অনুভব করা উচিত যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সত্যিই ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত এই দিকটির অভাব বরাবরই ছিল। তো বন্ধুরা, এখন বাংলাদেশ যেমনটা চাইছে যে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত, সেই বিষয়ে আপনি কি মনে করেন? নাকি ভারতের কোনো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত? কারণ এখন ভারতের আমেরিকারও সমর্থন রয়েছে, কিন্তু বাংলাদেশ যেভাবে শেখ হাসিনাকে নীরব করার দাবি করছে, সেক্ষেত্রে ভারতের কি করা উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।